নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 2025-এ রাহু কেতু যখনই রাশি পরিবর্তন করবে, কোন সমস্ত রাশির বা লগ্নের ক্ষেত্রে পজিটিভ এবং কোন সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে সবথেকে নেগেটিভ ফল তৈরি করবে, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন এই যে 2025-এ রাহু কেতু কিন্তু 18ই মে রাশি পরিবর্তন করে এখানে মীন কন্যা থেকে রাশি পরিবর্তন করে কুম্ভ সিংহ ঠিক সমসপ্তম রাশিতে অবস্থান করে, আপনারা জানেন। তো রাহু এবং কেতু একে অপরের ঠিক সরল রেখায় চলে, যেখানে রাহু অবস্থান করে তার ঠিক অপোজিটই কেতু অবস্থান করে। তাই যখনই কিন্তু 18ই মে রাহু রাশি পরিবর্তন করবে, সঙ্গে সঙ্গে কেতুও কিন্তু রাশি পরিবর্তন করে যাবে। রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে, কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করে যাবে 18ই মে। এবং তার জন্য কোন সমস্ত রাশি বা লগ্ন সব থেকে পজিটিভ ফল পাবে, সেগুলো হলো, সেটা মীন রাশি বা লগ্ন ক্ষেত্রে লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব মুক্তি আপনাদের জীবনে যে মন মানসিকতার মধ্যে অস্থিরতা, ডিপ্রেশন, শরীর খারাপ, আপনার পাবলিক ডিলিংস, আপনার রিলেশনশিপের যে ডিস্টারবেন্স, সেটা কিন্তু সার্বিকভাবে অনেকটাই চলে যাবে মীন রাশি বা লগ্নের দিক থেকে। অন্য দিক থেকে কন্যার ক্ষেত্রেও সেমভাবে লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব আপনার শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, লোকের সঙ্গে এই যে বোঝাপড়া, কোনো কিছু ভালো লাগছিল না, কর্মের দিক থেকে, সার্বিক দিক থেকে মীন এবং কন্যাকে যে চাপ, যে মানসিক অস্থিরতা, যে ডিপ্রেশন, যে একটা সার্বিক দোদুল্যমান অবস্থা দিয়ে লাইফে চলতে হচ্ছিল 2023-এর অক্টোবর থেকে 2025-এর 18ই মে পর্যন্ত, সেই জায়গাটা কন্যা এবং মীনের ক্ষেত্রে সম্পূর্ণ সরে যাওয়ার জন্য আপনার পারিবারিক জীবনে, আপনার রিলেশনশিপ, আপনার মন মানসিকতা, আপনার নিজের হেলথ জায়গাটা, আপনার নিজস্ব মানসিক শান্তির জায়গাটা সম্পূর্ণভাবে কিন্তু পজিটিভ রোল প্লে করবে। এখানে রাহু কেতু যেহেতু আপনাদের লগ্ন সপ্তমের প্রভাব মুক্ত হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমি কিন্তু বলবো। অন্যদিক থেকে মিথুন এবং ধনু এই দুটো লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে, মিথুন রাশি বা লগ্ন বা ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থ দশম আপনার পরিবার সংক্রান্ত সমস্যা, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ, পরিবারের মেম্বারের বিভিন্ন শারীরিক অসুস্থতা, পরিবার কেন্দ্রিক হাজারো ঝামেলা এবং কর্মক্ষেত্র রিলেটেড হাজারো প্রবলেম আপনাদের ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব তৈরি করছিল। হাজার চেষ্টা করেও কিন্তু কর্মের যেন ভালো জায়গায় আসতে পারছিলেন না। অনেকের ক্ষেত্রে যাদের রাহু কেতু অত্যন্ত নেগেটিভ, তাদের হয়তো কর্ম চলে গেছিল, বা কর্মের জায়গায় প্রচুর বিশৃঙ্খল অবস্থা, শত্রুতা ক্রিয়েট করা, পারিবারিক দিক থেকে সুখ শান্তির অভাব, ছোটোখাটো ব্যাপারে মায়ের সঙ্গে মনোমালিন্য, মা একটা বললো বা মায়ের শরীর খারাপ হয়ে গেল, বা আপনার এমন হয়তো দুম করে কোনো কর্ম পরিবর্তন করলেন, সেই কর্ম পরিবর্তনটা হয়তো আপনার ক্ষেত্রে পজিটিভ হলো না, এই ধরনের ব্যাপার। অর্থাৎ মিথুন এবং ধনুর ক্ষেত্রে পরিবার এবং কর্মের দিক থেকে যেই অচল অবস্থা তৈরি হয়েছিল, সেই জায়গাটা অর্থাৎ চতুর্থ দশমের যে প্রভাব, সেটা কিন্তু সম্পূর্ণ সরে যাচ্ছে এখানে 18ই মের পর। তাহলে কাদের ক্ষেত্রে সব থেকে নেগেটিভ হবে 2025-এর 18ই মের পর? প্রথমেই বলবো সিংহ এবং কুম্ভ। তে এখানে মীন কন্যা যেটা ভোগ করছিল এতদিন ধরে, আপ টু 2025-এর 18ই মে পর্যন্ত, সেইটা ভোগ করতে কিন্তু হবে সিংহ এবং সেই সঙ্গে কুম্ভকে। কেননা কুম্ভের উপর কিন্তু রাহু গোচর করবে এবং সিংহর উপর দিয়ে কেতু গোচর করবে। তাই এই যে কুম্ভ বা সিংহ যে কোনো লগ্ন বা রাশির ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব বা রাশি সপ্তমে রাহু কেতুর প্রভাব, তবে লগ্ন হলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, বেশি অ্যাপ্লিকেবল হবে। আপনাদের মধ্যে শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, আপনার রিলেশনশিপ, আপনার লোকের সঙ্গে বোঝাপড়ার জায়গাটা, ব্যবসায়িক দিক থেকে আপনার লাইফের ইমেজ বা গুডউইলের দিক থেকে যে ডিস্টারবেন্স তৈরি করবে, সে ব্যাপারে সাবধান হতে হবে। রিলেশনশিপের ব্যাপারে লাইফ পার্টনারের সঙ্গে আপনাকে সদ্ভাব বজায় রাখতে হবে। লাইফ পার্টনার কি বলছে, তার কি অসুবিধে রয়েছে, সে কোন দিক থেকে অফেন্ডেড ফিল করছে, সে কি চাইছে, তার জায়গাটা আপনাকে একটু বুঝতে হবে, না হলে কিন্তু সমস্যা বাড়তে পারে। কেননা এক্ষেত্রে কুম্ভ এবং সিংহর লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব আপনার কিন্তু বিবাহিত লাইফ বা প্রেমের জীবনে ডিস্টারবেন্স, আপনার সপ্তম ভাবে রাহু কেতু থাকা মানে আপনাকে অন্য মানুষ কিভাবে ভাবছে সেটাকে ইন্ডিকেট করে। তাই আপনাকে সেভাবে সাবধানতা অবলম্বন কিন্তু করতে হবে। সেই জায়গায় আপনাকে কিন্তু অনেক কনসাস হতে হবে। আপনার বৈবাহিক সম্পর্কের ব্যাপারে বা আপনার নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে নিজেকে একটু হালকা থাকতে হবে। নিজে বেশি অত
অত অস্থির হলে হবে না, ইমপেশেন্ট হলে হবে না, এবং ভুলভাল চরিত্রের কোনো পুরুষ বা মহিলা আপনাকে অন্য পথে পরিচালিত করতে পারে যাতে আপনার সঠিক পথ থেকে হয়তো আপনি সরে গেলেন, সেই জায়গায় কিন্তু আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তাই হট করে এই সময় কোনো নতুন কোনো বন্ধুত্ব, নতুন কোনো কাজ, নতুন কোনো রিস্ক, যে কোনো কিছু নতুন কিছু করার ব্যাপারে সমস্ত সিংহ এবং কুম্ভ রাশি বা লগ্নের মানুষকে ডেফিনেটলি সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো করে হুট করে কোনো কাজ করবেন না, হুট করে কোনো জায়গায় ইনভেস্ট করতে যাবেন না, আগু পিছু ভেবে কাজ করুন। দরকার হলে আপনারা বাড়ির লোকের সঙ্গে কথা বলুন, সার্বিক দিকটা পর্যালোচনা করুন, রিস্কের কাজ এড়িয়ে থাকুন। বিশেষ করে যাদের লগ্ন অ্যাকচুয়ালি সিংহ বা কুম্ভ, তাদের ক্ষেত্রে সব থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। তবে রাশি হলে মানসিক ডিস্যাটিসফ্যাকশনটা বেশি থাকবে, তবে লগ্ন হলে এফেক্টটা বেশি পড়বে, রাশি হলে কিন্তু এতটা এফেক্ট পড়বে না। তবে আরেকটা কথা বলবো, যাদের লগ্ন সিংহ অথবা কুম্ভ, বা যাদের সিংহ বা কুম্ভ লগ্ন সপ্তমী রাহু কেতু রয়েছে, তাদের ক্ষেত্রে প্রভাবটা আরও বেশি মারাত্মক হবে। 80% প্রভাবটা কিন্তু লগ্ন সপ্তমের উপর এসে পড়বে। এবং যদি আপনার দেখা যায় যে লগ্ন সপ্তমী রাহু কিন্তু রয়েছে, তাহলে কিন্তু 100% নেগেটিভ হয়ে যাবে। আবার যদি দেখা যায় আপনার লগ্ন এবং রাশি দুটোই কিন্তু সিংহ বা কুম্ভ কোনো কিছুর মধ্যে পড়ে গেল, সেক্ষেত্রে এফেক্টটাও কিন্তু 100% হয়ে যাবে। তো এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। এর জন্য কি করতে হবে আমি লাস্টে বলছি। পরবর্তী বৃশ্চিক এবং বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থ দশমে রাহু কেতুর প্রভাব আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে কিছুটা ঝামেলা, বিশৃঙ্খলা, আপনার মানসিক অশান্তি, পরিবার কেন্দ্রিক এমন ডিপ্রেশন, মানসিক চাপ ক্রিয়েট করতে পারে বৃষ এবং বৃশ্চিকের ক্ষেত্রে। এবং কর্মের ক্ষেত্রে কর্ম পাওয়ার দিক থেকে ডিস্টারবেন্স, কর্মের মধ্যে উথাল পাতাল, আপনার কর্মে এমন কিছু বিশৃঙ্খল অবস্থা তৈরি করলো যেটা হয়তো আপনি কর্ম পরিবর্তন করতে চাইছেন, এখনই কর্ম পরিবর্তন করতে চাইছেন, যেই জিনিসটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেক নেগেটিভ করতে পারে। আপনার কর্ম পরিবর্তনের ইচ্ছা, কর্মের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশনের ব্যাপার আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি করতে পারে। তো এই জন্য কিন্তু আপনাকে আরো সাবধান হতে হবে। সমস্ত বৃশ্চিককে এবং বৃষ রাশি বা লগ্নের মানুষকে এই ব্যাপারে কিন্তু সার্বিক সাবধানতা অবলম্বন করতে হবে। যদি না আপনারা এই ব্যাপারে সাবধান হন, তাহলে কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে পস্তাতে হতে পারে। এই ব্যাপারে আপনারা একটু সাবধান হবেন, না হলে কিন্তু আপনার জীবনে অনেক দিক থেকে ডিস্টার্ব হতে পারে। বিশেষ করে পরিবার বা কর্মক্ষেত্র রিলেটেড ব্যাপারে আপনাকে সব দিক বিচার বিবেচনা করে কিন্তু ডিসিশন নিতে হবে। যদি আপনি হুট করে কোনো ডিসিশন নেন, হুট করে যদি কোনো রকম আপনি একটা স্থির করেন যেটা আমি করে ফেলবো, তাহলে কিন্তু আপনার জীবনে সমস্যা কিন্তু অনেকটা বাড়তে পারে। তাই সমস্ত বৃষ রাশি বা লগ্ন, বৃশ্চিক রাশি বা লগ্ন 18ই মের পর পরিবার কেন্দ্রিক ব্যাপারে, কর্মের ব্যাপারে ডেফিনেটলি সাবধান হবেন। এই সময় কিন্তু নতুন কোনো কর্ম পরিবর্তনের চেষ্টা করবেন না। যে জায়গায় রয়েছেন সেই জায়গায় লড়াই করার চেষ্টা করুন। এই সময় কর্ম পরিবর্তনের ইচ্ছা করলে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভ হতে পারে। আপনাকে কিন্তু সব সময় সব কিছু বিচার বিবেচনা করে কাজ করতে হবে, না হলে কিন্তু আপনার জীবনে অনেক দিক থেকে নেগেটিভ অবস্থা কিন্তু তৈরি করতে পারে। তাই সমস্ত বৃশ্চিক এবং বৃষকে পরিবার কেন্দ্রিক ব্যাপারে বা কর্মের ব্যাপারে সার্বিক সাবধানতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক বা বৃষ রাশি লগ্নের মানুষকে এই সময় বাড়িতে অ্যাটলিস্ট 3টে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দেওয়া, এবং আপনার রাহু বা কেতুর মধ্যে যেই গ্রহটা সব থেকে নেগেটিভ, সেই গ্রহটাকে আপনার তার মন্ত্রপাঠ পুজো পাঠ করলে আপনি অনেকটা রিলিফ পাবেন। তাহলে বুঝতে পারছেন মীন কন্যার অবস্থানটা এখন কিন্তু 18ই মের পর কিন্তু কুম্ভ সিংহর উপর চলে যাবে। আবার মিথুন ধনুর যেই চতুর্থ এবং দশমের যে পরিবার বা কর্মক্ষেত্র সংক্রান্ত ইস্যুটা, সেটা কিন্তু বৃষ বা বৃশ্চিকে চলে যাচ্ছে। আশা করলাম আপনারা বুঝতে পারলেন কোন জায়গাটা বলছি। আফটার 18ই মের পর যে সময়টা, সেই সময়ে দ্বিতীয় অষ্টমে অর্থাৎ কর্কট রাশি বা লগ্ন বা মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় অষ্টম অ্যাক্সিসে কিন্তু রাহু কেতুর অবস্থান। আপনার ক্ষেত্রে অর্থ সম্পর্কিত ব্যাপারে সাবধান থাকতে হবে। এই সময় কিন্তু কর্কট রাশি বা লগ্ন, বিশেষ করে কর্কট লগ্ন এবং মকর লগ্নের মানুষদের অর্থের বিনিয়োগের ব্যাপারে সাবধান হতে হবে, অর্থ সেভিংসের ব্যাপারে সাবধান হতে হবে, নিজের মুখের ভাষা প্রয়োগের ব্যাপারে সাবধান হতে হবে। না হলে কিন্তু অনেক মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, অনেক ক্ষেত্রে অনেকের কাছে আপনার ভাবমূর্তিটা নেগেটিভ হয়ে যেতে পারে। সেই ব্যাপারে কিন্তু আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। বোঝা গেল কি বললাম? কেননা কর্কট বা ধরুন আপনাদের কর্কট বলি বা আপনাদের মকর বলি, এদের ক্ষেত্রে দ্বিতীয় অষ্টমের প্রভাবটা ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়া, কোনো রকম আইনি সমস্যা চলে আসা,
অতীতে কোনো অনৈতিক কাজ করে থাকলে সেই অনৈতিক কাজের জন্য আপনাকে কোনো দণ্ড পেতে হতে পারে, আপনি ভুল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই কর্কট এবং মকরকে অর্থের ব্যাপারে, যে কোনো রকমের ঝামেলার ব্যাপারে, অপরের বাঁশ উড়ে যাচ্ছে উড়ন্ত বাঁশ, সেই বাঁশকে নিজের দিকে টেনে নিয়ে আসবেন না। সেই বাঁশ কিন্তু আপনার কাছে এসে আপনাকে কিন্তু জীবনকে পুরো জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করবে। সুতরাং এই ব্যাপারে সাবধান হতে হবে। তাই সার্বিকভাবে বলতে গেলে আমি যদি আরেকবার সামারাইজ করে দিই, তাহলে বলবো হচ্ছে 2025 18ই মের পর রাহু কেতুর গোচরের জন্য সিংহ এবং কুম্ভকে বৈবাহিক লাইফ, নিজের শরীর, সার্বিক দিক থেকে কিন্তু সাবধান থাকতে হবে। কোনো কিছু ভালো লাগবে না, সব কিছুর মধ্যে একটা বৈরাগ্য ভাব, অস্থিরতা। যা কিছু নতুন কিছু করবেন সেই ব্যাপারে সাবধান থাকবেন। বৃষ বৃশ্চিকের ক্ষেত্রে পরিবার সংক্রান্ত ব্যাপারে, কর্মের ব্যাপারে সাবধান থাকবেন। কন্যা মকরের ক্ষেত্রে কিন্তু যে কোনো রকমের ঝামেলার ব্যাপারে বা আর্থিক ব্যাপারে সার্বিক অর্থে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। সবার ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে নেগেটিভ কথাটা বললাম, প্রত্যেককে দেখতে হবে যে আপনাকে কোন দিক থেকে সমস্যাটা আসছে। যদি রাহুর দিক থেকে সমস্যা হয় তাহলে রাহুর মন্ত্রপাঠ, যদি কেতুর দিক থেকে সমস্যা হয় তাহলে কেতুর মন্ত্রপাঠ করতে পারেন। মন্ত্রপাঠের মতো ভালো কিছু হতে পারে না। তাই 2025-এ আপনারা রাহু কেতুর এই গোচরের জন্য রাহুর মন্ত্রপাঠ অথবা কেতুর মন্ত্রপাঠ করুন। মন্ত্রপাঠ করলে কিন্তু আপনাদের অনেক সমস্যা জীবন থেকে কিন্তু চলে যেতে পারে, কারণ মন্ত্রপাঠের মতো বড় জিনিস হতে পারে না। ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজাররা আপনাদের বলে না মন্ত্রপাঠ, কিন্তু মন্ত্রপাঠের মতো এতটা বড় পাওয়ারফুল জিনিস কিন্তু নেই। তাই আপনারা যাদের রাহু সংক্রান্ত সমস্যা যারা ভোগ করবেন বলে মনে করছেন, অ্যাকচুয়ালি সিংহর ক্ষেত্রে রাহুর মন্ত্রপাঠ করা একান্তই কর্তব্য বলে আমি মনে করি। কেননা সিংহর ক্ষেত্রে রাহু সংক্রান্ত প্রচুর সমস্যা ক্রিয়েট করে। সিংহর জীবন এত দিক থেকে আনস্টেবিলিটিতে ভরপুর হয়ে যায়। তাই রাহুর যে মন্ত্রপাঠ ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বাহা রাহবে নমঃ, এইভাবে বলবেন। ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বাহা রাহবে নমঃ। ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বাহা রাহবে নমঃ। ওং ভ্রাম ভ্রীম ভ্রম স্বাহা রাহবে নমঃ। এই মন্ত্রটা পাঠ করতে পারেন। অথবা কেতুর সংক্রান্ত সমস্যা হলে আপনারা কি করতে পারেন, কেতুর যে মন্ত্র ওং স্ত্রাং স্ত্রীং স্ত্রং স্বাহা কেতবে নমঃ। ওং স্ত্রাং স্ত্রীং স্ত্রং স্বাহা কেতবে নমঃ। ওং স্ত্রাং স্ত্রীং স্ত্রং স্বাহা কেতবে নমঃ। বাড়িতে প্রতিদিন আপনারা কিন্তু কর্পূর জ্বালাবেন। দেবতাকে আপনারা অবশ্যই ঠাকুর মন্দিরে, নিজেদের যে বাড়িতে যেখানে পুজো করেন সেখানে কিন্তু ঠাকুরের আসনে অবশ্যই আরতি করবেন, ধূপধুনো জ্বালাবেন। বাড়ির সমস্ত কোণাতে আপনারা কিন্তু একটু ভালোভাবে আরতি করবেন, দেখাবেন সমস্ত জায়গাগুলোতে। এবং আপনারা যদি মনে করেন যে ধুনো দিতে পারেন, ধুনো দিলে অনেক লাভ পাবেন। বা প্রতি পূর্ণিমাতে অ্যাটলিস্ট 3টে পূর্ণিমা বাড়িতে সত্যনারায়ণ পুজো করতে পারেন, অনেকটা শুভ ফল কিন্তু লাভ করবেন। তো এইগুলো যদি করেন দেখবেন আপনাদের সার্বিক সমস্ত সমস্যার কিন্তু নির্মূল হবে। আমি স্বীকৃতি দেন, আপনাদের কখনো ভীতি প্রদর্শন আমি করি না। সর্বাত্মকভাবে আপনাদের সবসময় লজিক্যালভাবে আমি কিন্তু অ্যাস্ট্রোলজিকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই আমি সবসময় আমার চ্যানেলে আপনাদের কোনো রকম ভীতি নয়, কোনো ভয় নেয়, কোনো রকম ধান্দাবাজি নয়, একদম একদম বাড়ির লোকের মতো আপনাকে অ্যাজ ইট ইজ দেখানোর চেষ্টা করি। হয়তো অনেকে আমাকে ফোন করেন, সব সময় আমি ফোন ধরতে পারি না বা ফ্রিতে কোনো টিপস দিতে পারি না, কিন্তু ইউটিউবের মাধ্যমে আপনাদের সব সময় আপনাদের জীবনে সার্বিক চলার পথকে আমি কিন্তু চেষ্টা করি যাতে ভালো হতে পারে। কারণ দেখুন, আপনাকে নিজেকেও জীবনে অনেক কিছু করতে হবে, চলতে হবে। আমার জীবনেও প্রচুর কষ্ট থাকে, আমি সত্যি বলছি। তো আমার জীবনে যে খুব স্মুথ তা নয়, কিন্তু আমাকেও জীবনে প্রচুর লড়াই, প্রচুর স্ট্রাগল, প্রচুর প্রতিবন্ধকতা, আমাকেও কিন্তু রাহু কেতুর যন্ত্রণা ভোগ করতে হয়। ভাববেন না যে আমাকে ভোগ করতে হয় না। তাই আমি ভোগ করি, বুঝি কিভাবে সেটা থেকে আমি বেরিয়ে আসি, সেই জায়গাটাকে কাজে লাগিয়ে আপনাদের কাছে ভিডিও করি যাতে আপনারা উপকৃত হন, আপনারা ভালো থাকতে পারেন। তাই তো আপনারা আমার সঙ্গে রিলেট করতে পারেন। কারণ আপনি যে কষ্টটা পান, আমি যদি না পাই আমি ফিল করব কি করে? হয়তো সব কষ্ট আমি ফিল করছি না, কিন্তু আমি আমার দৃষ্টিকোণ থেকে আমিও কিন্তু কষ্ট পাই জীবনে।
তো সেখান থেকে আমি অনুভব করি, তাই তো আপনাদের কাছে এইভাবে মোটিভেশন সংক্রান্ত ব্যাপারে আপনাকে মোটিভেশন দিতে পারি। কারণ আমি কষ্ট না পারলে আমি নিজের কষ্টকে অনুভব করতে না পারলে, নিজে কষ্টের মধ্যে না পড়লে আমি কিভাবে আপনাদের ভালো থাকার অনুপ্রেরণা যোগাতে পারি। তো যাই হোক, আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।